এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। প্রথমেই একটা অ্যানাউন্সমেন্ট আর ভীষণ আনন্দের খবর। আগামী 21 আর 22শে ডিসেম্বর সুরেশ্বর দত্ত ল কলেজে আয়োজিত হচ্ছে ইন্টার কলেজ ফেস্ট 2024, যা ইচ্ছে তাই, ইন অ্যাসোসিয়েশন উইথ 221B হ্যারিসন রোড। আর আগামী 21 তারিখ বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টার কলেজ কম্পিটিশনস আছে, লাইক ডান্সিং, মিস্টার অ্যান্ড মিস পার্ক, সিঙ্গিং, ডিবেট, লিগাল ড্রাফটিং, পেন্টিং, ফটোগ্রাফি, কুইজ। আর আমরা অবশ্যই থাকবো, আর খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। আর আজ আপনারা শুনবেন ব্যাক টু ব্যাক দুটো গ্রাম বাংলার ভূতের গল্প। প্রথম গল্পটা লিখেছেন ঈপ্সিতা মিত্র, আর দ্বিতীয় গল্পটি লিখেছেন পল্লব চক্রবর্তী। আর আজকের পর্বে গল্প পাঠে রয়েছে কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়। দুটো গল্পই ক্লাসিক গ্রাম বাংলার ভূতের গল্প। গল্প দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী গল্প আসছে 20 তারিখ ঠিক রাত 10টায়। তাহলে দেরি না করে শুরু করছি আজকের পর্ব। এক গভীর আমাবর্ষার রাত, চাঁদবিহীন আকাশে তারাদের চিহ্ন অবধি নেই। চারিদিকে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধুমাত্র কয়েকটি নিশাচর প্রাণীর কর্কশ চিৎকারে খান খান হয়ে যাচ্ছে রাতের নীরবতা। ঘন মেঘে ছেয়ে আছে আকাশটা। সেই মেঘাচ্ছন্ন আকাশ যেন রাতের আঁধারকে আরো গাঢ় করে তুলছে। গভীর জঙ্গলের ভেতর একটি জীর্ণ পরিত্যক্ত মন্দির, একেবারে ভগ্নপ্রায় দশাতার। বোঝাই যায় সেখানে কোনো জনমানবের পদচিহ্ন পড়ে না। শুকনো পাতায় ভরে উঠেছে মন্দিরের চাতাল, কিন্তু মন্দিরের গর্ভগৃহের ভেতরে ভেসে আসছে গম্ভীর পুরুষালী কণ্ঠ। মন্দিরের দেবী মূর্তির সামনে বসে এক জটাধারী তান্ত্রিক। দীর্ঘ বলিষ্ঠ চেহারা তার, মুখের অর্ধেক অংশ লম্বা দাড়ি গোফে আবৃত। শরীরের ঊর্ধ্বাঙ্গ বস্ত্রহীন, পরনে শুধুমাত্র একটি লাল কাপড়, কোমরের নিচ থেকে উড়ু পর্যন্ত জড়ানো। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে কাটা রক্ত তিলক। সারা গায়ে লেপা আছে ছাইভৎস। অনবরত সে উচ্চারণ করে চলেছে দুর্বেদ্য কিছু মন্ত্র। সামনে লেলিহান শিখায় চলছে যজ্ঞের অগ্নিকুণ্ড। চারপাশে অবিন্যস্ত অবস্থায় ছড়ানো অসংখ্য মরার খুলি। বারে বারেই সে আহুতি দিয়ে চলেছে যজ্ঞের আগুনে। নিজের সর্বশক্তি প্রয়োগ করে সে যেন আহ্বান করতে চাইছে কোনো অশুভ শক্তিকে। আয় আয় আমার কাছে আয়, জেগে ওঠ, জেগে ওঠ। ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। গলার স্বর ক্রমশ তার জোরালো হয়ে উঠেছে। শরীরটা ঝাঁকাতে শুরু করলো এবার সেই তান্ত্রিক। মাথাটা বন বন করে ঘোরাচ্ছে সে। আয় আয় আয়। আরো জোরালো হয়ে উঠল তার আহ্বান। ধীরে ধীরে যজ্ঞের আগুন থেকে বিকিরিত হতে চলল তীব্র এক রশ্মি। আগুনের মধ্যেই তৈরি হতে থাকলো এক অগ্নিগোলক। এবার সেই অগ্নিগোলক ছিটকে বেরিয়ে এলো যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে। সারা গর্ভগৃহ জুড়ে কুণ্ডলীর মতো পাক খেতে লাগলো সেটা। তান্ত্রিক এখনো ঝাঁকিয়ে চলেছে তার মাথা এবং শরীর। পাক খেতে খেতে এক সময় স্থির হলো সেই অগ্নিগোলক। তারপর সেখান থেকে নির্গত হতে থাকলো এক প্রকার ঘন কালো ধোঁয়া। সারা গর্ভগৃহ জুড়ে ছড়িয়ে পড়ল সেই ধোঁয়াটা।
ধীরে ধীরে সেই ধোঁয়ার মধ্যে ফুটে উঠতে লাগলো এক পিশাচের অবয়ব। তান্ত্রিক এবার স্থির হয়ে চোখ মেলে তাকালো। চোখে মুখে যেন অপার তৃপ্তির হাসি তার। যা যা, তুই আমার প্রতিশোধ পূর্ণ কর। যা, আমার সাধনায় যারা ব্যাঘাত ঘটিয়েছে তাদেরকে শেষ করে দে। যা, এবার তারা বুঝবে এই পিশাচের তান্ত্রিকের কোপ কাকে বলে। গমগমে কণ্ঠে প্রকাণ্ড জোরে হেসে উঠল তান্ত্রিক। তার হাসির চোটে যেন কেঁপে উঠল চারিপাশ। আকাশে প্রতিধ্বনিত হলো মেঘের গর্জন, সাথে বইতে শুরু করলো প্রবল বেগে ঝোড়ো হাওয়া, যেন কোনো প্রলয় আসার পূর্বাভাস সেটা। 1 মাস পর সাইকিয়াট্রিস্ট ডক্টর সত্যজিৎ গাঙ্গুলির চেম্বারে উপস্থিত হয়েছে রূপম আর সঞ্চিতা। বলুন, আপনার সমস্যা কি বলুন? ধীর কণ্ঠে প্রশ্নটা করলেন ডক্টর সত্যজিৎ। আজকাল ভীষণ অ্যাবনর্মাল বিহেভ করছে ও। সারাক্ষণ যেন ভয় সিতিয়ে থাকে। চেহারার কি হাল হয়েছে দেখুন। মাঝে মাঝে রাত্রে তো। নিজের স্ত্রীর সমস্যার কথাগুলো এক এক করে বলে যাচ্ছিল রূপম। হাতের ইশারায় মাঝপথে ওকে থামিয়ে দিয়ে ডক্টর সত্যজিৎ বলে উঠলেন, আপনি চুপ করুন। আপনার স্ত্রীর সমস্যাটা আপনার স্ত্রীকেই বলতে দিন। তারপর সঞ্চিতাকে উদ্দেশ্য করে বললেন, আপনি বলুন, আপনার কিসের সমস্যা হচ্ছে? ডক্টরের প্রশ্নে একবার ঢোক গিলল সঞ্চিতা। ওর চোখে মুখে একটা ভয়ের ছাপ। সত্যজিৎ খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিলেন সেটা। মাথা নিচু করে ধীরে ধীরে দুর্বল কণ্ঠে বলতে শুরু করলো সঞ্চিতা, সারাক্ষণ আমার ওপর কেউ যেন চেপে বসে থাকে জানেন। আমি যেটা করতে চাই না সেটাই করে ফেলি। কেউ যেন আমাকে দিয়ে সেসব করায়। খেতে বসলে আমার খাবারটা যে খেয়ে নেয়, আমি কিচ্ছু করতে পারি না। আমাকে যে রীতিমতো টর্চার করে। এই দেখুন, আমার মুখটা, হাতটা, এছাড়া আরও আছে বুকে, পিঠে। কেউ আমার কথা বিশ্বাস করে না জানেন। কেউ না, কেউ বিশ্বাস করে না আমার কথাটা। বলতে বলতে এবার কেঁদে ফেলল সঞ্চিতা। ওকে ওকে, রিল্যাক্স। আপনি শান্ত হন প্লিজ, আর কাঁদবেন না। সান্ত্বনা দিয়ে বলে উঠলেন ডক্টর সত্যজিৎ। তবে তিনি খেয়াল করলেন সত্যিই সঞ্চিতার চোখের নিচে কাল ছিটে রয়েছে, হাতেও রয়েছে ক্ষতচিহ্ন। তাহলে খুব একটা ভুল বলছে না সঞ্চিতা। সত্যিই যেন ওর ওপর শারীরিক অত্যাচার করা হয়েছে। শরীরটাও বেশ দুর্বল, শীর্ণ সঞ্চিতার। এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি জানেন, কেউ ওর রোগ কিছু ধরতে পারছে না। সবাই বলছে রোগটা নাকি ওর মনের। তাই শেষমেশ বাধ্য হয়েই আপনার কাছে এলাম আর কি। রূপম কথাটা বলল। আচ্ছা, এখন আপনার স্ত্রীকে একটু বাইরে যেতে হবে। আমি আপনার সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চাই। বলেই নিজের টেবিলের একপাশে থাকা বেলটাকে টিপে দিলেন সত্যজিৎ। ট্রিং ট্রিং আওয়াজ হওয়া মাত্রই বাইরে থেকে ভেতরে প্রবেশ করলেন একজন মহিলা অ্যাটেন্ডেন্ট। পিয়ালি, ওনাকে নিয়ে একটু বাইরে যাও তো। সঞ্চিতাকে ধরে যত্ন করে তুলে বাইরে নিয়ে গেলেন সেই অ্যাটেন্ডেন্ট। সঞ্চিতার বাইরে চলে যাওয়ার পর আবার নিজের জিজ্ঞাসাবাদ শুরু করলেন ডক্টর সত্যজিৎ। আপনি তখন বলছিলেন আপনার স্ত্রী নাকি অদ্ভুত বিহেভ করছেন। আচ্ছা, উনি ঠিক কী রকম বিহেভ করছেন বলুন তো? রূপম এক এক করে বলতে থাকে এবার। মাঝরাত্রে প্রায় নাকি সঞ্চিতা উঠে বসে, মুখ দিয়ে কীরকম অদ্ভুত আওয়াজ করে আর অসংলগ্ন কথা বলে। একদিন নাকি রূপমকে গলা টিপতে গিয়েছিল পর্যন্ত। আর একদিন তো নিজের অফিস থেকে ফিরে রূপম দেখতে পায় সঞ্চিতা ছুরি নিয়ে বসে আছে আর ওদের পোষা কুকুর চোকুকে কোঁপাচ্ছে। কি ভয়ঙ্কর, কি নৃশংস সেই দৃশ্য। সারা ঘর ভেসে যাচ্ছে সেদিন রক্তের ধারায়।
আর সঞ্চিতা সেই রক্ত চেটে চেটে খাচ্ছিল। আরেকদিন বাজার থেকে মাংস কিনে এনেছিল রূপম। কিছুক্ষণ পর রূপম হঠাৎ শুনতে পায় কিচেন থেকে কেমন একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। কিচেনে গিয়ে উকি মারতেই সে দেখে সঞ্চিতা কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এছাড়াও খেতে বসে খাবারের থালা খালি হয়ে গেলেও সঞ্চিতা বলে সে নাকি কিছুই খায়নি, সব নাকি অন্য কেউ খেয়ে নিয়েছে। ওর শরীরে অনেক ক্ষত চিহ্ন। জিজ্ঞাসা করলে বলে অন্য কেউ ওকে নাকি মেরেছে। আপনি বলুন ডক্টর, নিজের শরীরে নিজে আঘাত না করলে এই রকম হবে কি করে? আচ্ছা, উনি কবে থেকে এরকম আচরণ করছেন বলতে পারবেন? তা প্রায় মাসখানেক হবে। আই সি। বলে গভীরভাবে কি যেন চিন্তা করতে লাগলেন ডক্টর সত্যজিৎ। ভেতরে ভেতরে ক্রমশ উৎগ্রীব হয়ে উঠছিল রূপম। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও যখন ডক্টর কোনো কথা বললেন না, তখন রূপম নিজেই বলে বসল, কি বুঝছেন ডক্টর, সঞ্চিতা ঠিক হয়ে যাবে তো? আবার আগের মতো হাসি খুশি প্রাণোচ্ছল হয়ে উঠবে তো? দেখুন, এখনই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। কেসটা নিয়ে আরও স্টাডি করতে হবে আমাকে। এই ট্রিটমেন্টটা কিন্তু একটা লং প্রসেস। সঞ্চিতা দেবীর কাউন্সেলিং সেশন স্টার্ট করতে হবে, তো ওনার সঙ্গে আরও ফ্র্যাঙ্কলি কথা বলতে হবে আমাকে। তবে হয়তো আমি বুঝতে পারবো ওনার প্রবলেমটা ঠিক কোথায়। তবে আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। সাবলীল কণ্ঠে উত্তর দিলেন ডক্টর। ডক্টর সত্যজিৎ নিজের মতো করে ট্রিটমেন্ট শুরু করে দিলেন সঞ্চিতার। মেডিকেল সায়েন্স দিয়ে যতটুকু করা যায় সবটা দিয়ে চেষ্টা করে যেতে থাকলেন তিনি। সঞ্চিতার সঙ্গে আলাদা করে কথাও বললেন। বারে বারেই ওনার মনে হতে থাকলো এই কেসটা বাকি 5টা কেসের থেকে সম্পূর্ণ আলাদা, বেশ জটিলতা রয়েছে এর মধ্যে। দেখতে দেখতে আরও 1 মাস অতিক্রান্ত হলো। সঞ্চিতার শারীরিক বা মানসিক সুস্থতা কোনোটাই আসেনি, বরং দিন দিন ওর অবস্থার আরও অবনতি হচ্ছে। ডক্টর সত্যজিৎ এইটুকু বুঝতে পেরেছেন এই কদিনে যে সঞ্চিতাকে কেউ যেন চালনা করছে দিনের পর দিন, আর এইভাবে বেশি দিন চললে সঞ্চিতার মৃত্যু পর্যন্ত করতে পারে। প্রতি সপ্তাহে সঞ্চিতার কাউন্সেলিং করাতে রূপম নিয়ে আসত ওকে। যতক্ষণ কাউন্সেলিং সেশন চলতো ততক্ষণ বাইরে অপেক্ষা করত রূপম। তারপর সেশন শেষ হয়ে গেলে সঞ্চিতাকে নিয়ে বাড়ি ফিরত সে। সেদিনও যথারীতি নিয়ে এসেছিল রূপম সঞ্চিতাকে। কাউন্সেলিং শেষ করে ডক্টর সত্যজিৎ রূপমকে সেদিন হঠাৎ বললেন, আপনার সঙ্গে বেশ জরুরি কথা আছে রূপম বাবু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, উত্তর দিল রূপম। দাঁড়ান 1 মিনিট। এই বলে তিনি বেল বাজিয়ে নিজের লেডি অ্যাটেন্ডেন্ট পিয়ালিকে ডাকলেন। তারপর সঞ্চিতাকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। রূপম বুঝল ডক্টর তার মানে ওর সাথে গোপনে কোনো পরামর্শ করতে চান। সঞ্চিতার সামনে সেই আলোচনা করতে চান না তিনি, তাই সঞ্চিতাকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু কি বিষয়ে কথা বলবেন ডক্টর? নিশ্চয়ই সঞ্চিতার মানসিক পরিস্থিতির ব্যাপারেই। সঞ্চিতা চলে গেলে রূপম এবার নিজেই প্রশ্ন করল, হ্যাঁ বলুন ডক্টর, কি বলবেন বলছিলেন? রূপম বাবু, আমি প্রায় 1 মাস ধরে সঞ্চিতা দেবীর ট্রিটমেন্ট করছি। যতটুকু বুঝেছি এই কেসটা অন্য কেসগুলোর মতো নয়। আমার মনে হচ্ছে সঞ্চিতা দেবী পজেসড হয়ে আছেন। ওনার ওপর ভর করে আছে কোনো অশুভ শক্তি বা দুষ্টু আত্মা বা কোনো পিশাচ টাইপের কিছু। সেই অশুভ শক্তির জন্যই উনি দিন দিন এরকম হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি সেই শক্তি সঞ্চিতা দেবীকে চালনা করে চলেছে। এইসব কি বলছেন ডক্টর? আপনি একজন ডক্টর হয়ে এইসব উল্টোপাল্টা কথা বলছেন? না না, আপনার থেকে অন্তত আমি এটা এক্সপেক্ট করিনি। আত্মা, পিশাচ, এইসব বাজে কথা। বাস্তবে আসলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। আপনি ট্রিটমেন্ট করতে যখন পারবেন না তখন বলতেই পারতেন, আমি অন্য কোনো সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেতাম। এসব বুজরুকি দেওয়ার কথা বলার তো কোনো মানে হয় না। বেশ রাগত স্বরে উত্তেজিত হয়ে কথাগুলো বলে গেল রূপম। দেখুন, আপনি উত্তেজিত হবেন না, আমার কথাটা দয়া করে শুনুন। কি শুনবো বলুন তো?
আপনি গাঁজাখুরি গল্প বলে যাবেন আর সেগুলো আমাকে বসে বসে শুনতে হবে। রূপম আরো ক্রুদ্ধ হয়ে ওঠে। হ্যাঁ, শুনতে হবে, কারণ মেডিকেল সায়েন্স দিয়ে সঞ্চিতা দেবীর সুস্থ করানোটা সম্ভব নয়। আমি এই কথাগুলো যথেষ্ট ভেবে চিন্তেই বলছি। এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে, সেটা আপনি মানুন আর নাই মানুন। আর আপনি হয়তো জানেন না আমি গোপনে তন্ত্রবিদ্যার চর্চাও করি, তাই সেই অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলো বলছি। কি তন্ত্রবিদ্যা? আপনি? রূপম এবার অবাক হয়ে যায়। হ্যাঁ, বেশিজন জানে না এই ব্যাপারে, কারণ আমি লুকিয়ে চর্চা করি। ডক্টর সত্যজিতের কথায় এবার চুপ করে যায় রূপম, আর কোনো উত্তর দিতে পারে না। ডক্টর সায়েন্সের লোক হয়ে এসব তন্ত্র চর্চা করেন, এই ব্যাপারটা যেন বিশ্বাসই করতে পারছে না রূপম। রূপমবাবু, ভালো করে ভেবে বলুন তো, আপনাদের এমন কোনো শত্রু আছে যে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র চর্চা করে? আবার প্রশ্ন করলেন সত্যজিৎ। কি বলছেনটা কি? আমাদের এমন কোনো শত্রু নেই, ইনফ্যাক্ট আমাদের কোনো শত্রুই নেই। রূপম বেশ বিরক্তি নিয়েই কথাটা বলে ওঠে। আছে আছে আছে, নিশ্চয়ই আছে, ভালো করে ভাবুন। কোনো গুণিন, ওঝা বা তান্ত্রিক? না না না, বললাম তো কারোর সাথেই আমাদের শত্রুতা নেই। বারবার একই প্রশ্ন কেন করছেন বলুন তো? রূপমের বিরক্তি চরমে পৌঁছে গেল এবার। সত্যজিৎ বেশ হতাশ হলেন রূপমের উত্তরে। এক মিনিট, কি বললেন? তান্ত্রিক? এবার একটু নড়ে চড়ে বসল রূপম, তারপর যেন কিছু একটা ভেবে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তান্ত্রিক। হ্যাঁ তান্ত্রিক, বেশ কিছু বছর আগে আমার সঞ্চিতার এক তান্ত্রিকের সঙ্গে ঝামেলা হয়েছিল। কি বলছেন? পুরো ঘটনাটা খুলে বলুন তো, ঘটনাটা জানা আমার ভীষণ দরকার। উত্তেজিত হয়ে বলে উঠলেন সত্যজিৎ। রূপম বলতে শুরু করলো, শুনুন তবে, তখন আমার সঞ্চিতার সবে নতুন বিয়ে হয়েছে, দুজনেরই কাজের চাপে আর হানিমুনে যাওয়া হয়ে ওঠেনি। এই প্রসঙ্গে আমাদের পেশাটা উল্লেখ করে রাখি। আমি পেশায় ফিল্ম মেকার, আর সঞ্চিতা তখন একটা নিউজ পেপারে ট্রাভেল জার্নালিস্ট হিসেবে কাজ করছে। ও অবশ্য ওর এই অবস্থার জন্য সব বন্ধ করে দেয়। তা যাই হোক, যেটা বলছিলাম, আমাদের দেশের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। বাবা মা আত্মীয় স্বজন সব ওখানেই থাকে। কাজের সূত্রে আমরা থাকি খালি কলকাতায়। সেবার একটা শর্ট ফিল্মের জন্য একটা লোকেশন দেখতে যাওয়ার প্ল্যান করলাম। একাই যাব ভেবেছিলাম। গ্রামটার নাম হচ্ছে তালদিঘি। সঞ্চিতাও বেশ আনকমন একটা জায়গা খুঁজছিল কাগজে লিখবার জন্য। ঠিক হলো তাহলে আমরা দুজনেই যাব ওই তালদিঘিতে। দুজনের কাজও সারাও হবে, আর এই ফাঁকে একটা ছোট্ট করে আমাদের হানিমুনও হয়ে যাবে একটা। নির্দিষ্ট দিনে রওনা দিলাম তালদিঘির উদ্দেশ্যে। সবুজ গাছপালায় ঘেরা বেশ সুন্দর একটা জায়গাটা যেহেতু খুব একটা পপুলার না, তাই থাকার জন্য ভালো হোটেল পেলাম না। একটা ভাঙাচোরা লজে দুদিন কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারলাম কোনো মতে। এমনিতে সবই ভালো ছিল ওখানকার, কিন্তু ওখানে গিয়ে একটা অদ্ভুত কথা জানতে পারলাম। ওখানকার জঙ্গলে একটা পুরনো চামুন্ডা কালীর মন্দির আছে। গ্রামের লোকেরা সেটাকে বুড়ি কালীর মন্দির বলে। সবাই আমাদের বারবার বারণ করে দিল আমরা যাতে ওই মন্দির ভুলেও না যাই। কারণ হিসেবে বলল ওই মন্দিরে নাকি এক ভয়ানক তান্ত্রিকের অধিষ্ঠান, নাম হচ্ছে বিশম্ভর তান্ত্রিক। তার নাকি অসীম ক্ষমতা, নিজের ক্ষমতার বলে পিশাচ নামিয়ে সে মানুষকে মেরে ফেলতে পর্যন্ত পারে। রোজ রাতে নাকি নরবলি দেয়। আজ অবধি যেই ওই পুরো কালীর মন্দিরে গেছে তাকেই ওই তান্ত্রিক নিজের বলি বানিয়েছে। সবাই তাকে পিশাচ তান্ত্রিক বলে ডাকে। কথাগুলো শুনে আমি আর সঞ্চিতা দুজনেই বিশ্বাস করিনি। মনের মধ্যে জেদ চেপে গেল আমাদের। ঠিক করলাম আমরা ওই বুড়ি কালীর মন্দিরেই যাব। ওই তান্ত্রিকের ভণ্ডামি হাতে নাতেই ধরব। আমরা দুজনেই অ্যাডভেঞ্চার প্রিয়, তাই এরকম একটা অ্যাডভেঞ্চারের সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। আর সঞ্চিতার জেদটা বরাবরই খুব একটু বেশি। ও একবার কিছু ভাবলে ও সেটা করেই ছাড়বে। তাই যেমন ভাবা তেমন কাজ। সেদিন রাত্রে আমরা রওনা দিলাম বুড়ি কালীর মন্দিরের উদ্দেশ্যে।
কারোর বারণটাও শুনলাম না। আমি আমার এক আইপিএস বন্ধু ইন্দ্রনীলকে ব্যাপারটা আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। বলেছিলাম যদি কোনো বিপদে পড়ি তাহলে পুলিশের সাহায্য লাগবে আমাদের। ইন্দ্রনীল সব শুনে স্পেশাল ফোর্স পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, আর বলেছিল সময় মতো ও নিজেও পৌঁছে যাবে সেখানে। রাতের অন্ধকারে জঙ্গলের পথ ধীরে ধীরে এগোতে লাগলাম আমরা ওই বুড়ি কালীর মন্দিরের দিকে। কানে ভেসে আসছিল শুকনো পাতার ওপর দিয়ে খসখস করে হাঁটার শব্দ, আর মাঝে মধ্যে শেয়ালের ডাক। কিছু দূর যাওয়ার পর একটা মন্দিরের চূড়া দেখতে পেলাম। বুঝতে আর বাকি রইল না যে এটাই বুড়ি কালীর মন্দির। মন্দিরের সামনে যেতেই শুনতে পেলাম মন্ত্র উচ্চারণের শব্দ। কোনো পুরুষ যেন জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে চলেছে। এ নিশ্চয়ই সেই তান্ত্রিকের কণ্ঠ। আর একটু এগোতেই দেখলাম মন্দিরের চাতালে পিচমোড়া করে বাঁধা রয়েছে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে। তার সারা গায়ে লেপা রয়েছে সিঁদুর আর হলুদ, গায়ে জড়ানো শুধু এক ফালি লাল কাপড়। নিশ্চয়ই ওই তান্ত্রিকই সেই সব করেছিল। হাপুস নয়নে কেঁদে চলেছিল সেই বাচ্চা মেয়েটা। কিছুক্ষণ পর মন্ত্র উচ্চারণ থামিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলো সেই তান্ত্রিক। তারপর মেয়েটাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চললো হাড়ি কাঠের দিকে। উফ, কি নিষ্ঠুর সে! হাড়ি কাঠে জোর করে মেয়েটার মাথাটা ঢুকিয়ে এবার একটা হুমকার ছেড়ে খড়গ উঁচিয়ে বলল। আমরা আর সহ্য করতে পারছিলাম না। এতক্ষণ আড়াল থেকে সবটা লক্ষ্য করছিলাম। এবার বাইরে এসে চেঁচিয়ে উঠিয়ে বললাম, বন্ধ করো, বন্ধ করো এইসব। অনেক হয়েছে তোমাদের এই মানুষ মারার খেলা। সাধনার নামে তুমি মানুষ খুন করছো, লজ্জা করে না তোমার? আজ তোমাদের জোচ্চুরি সব শেষ। সঞ্চিতা ততক্ষণে গিয়ে মেয়েটাকে হাড়িকাঠ থেকে তুলে মুক্ত করে কোলে তুলে নিয়েছে। আমার চিৎকারে তান্ত্রিক অপ্রস্তুত হয়ে পড়ল একটু, তারপর গর্জে উঠল, এই কে রে তোরা? এত বড় সাহস তোদের আমার সাধনায় ব্যাঘাত ঘটাস? এর ফল তোদের ভালো হবে না বলে দিচ্ছি। আজ ওই মেয়েটার সাথে তোদেরও বলি দেব আমি। জয় মা। বলি তো তখন দিতে পারবে যখন তুমি এখান থেকে বেরোতে পারবে, বলে উঠলাম আমি। ততক্ষণে চারপাশ থেকে জাল ছুঁড়ে তান্ত্রিককে বন্দি করে ফেলেছে ইন্দ্রনীলের পাঠানো স্পেশাল ফোর্স। অন্ধকারে আশেপাশেই লুকিয়েছিল তারা। একটু পরে সেখানে ইন্দ্রনীল এসে উপস্থিত হয়। ওর পেছন পেছন লাঠি সোটা নিয়ে, মশাল নিয়ে আরও কয়েকজন গ্রামবাসীও হাজির হলো। সবাই তান্ত্রিককে ভয় করে চললেও তারা প্রথম থেকেই বিরক্ত ছিল তান্ত্রিকের এই অত্যাচারে। তাই তারা ইন্দ্রনীলকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। ইন্দ্রনীল এসে আমাদের ধন্যবাদ জানিয়ে বলল, আজ তোরা খুব ভালো একটা কাজ করেছিস। এবার এই তান্ত্রিককে কী করে শায়েস্তা করতে হয় খুব ভালো করে জানা আছে আমার। শালা এমন 3rd ডিগ্রি দেব না, ওই মুখ দিয়ে কখনোই কথা বেরোবে না ওর। তারপর ফোর্সের উদ্দেশ্য বলল, এই নিয়ে যাও ওকে। কিন্তু এত কিছুর পরেও এই তান্ত্রিকের তর্জন গর্জন থামল না। সে চিৎকার করে বলে উঠতে লাগলো, মূর্খ, মূর্খ, সব কটা মূর্খ। আমাকে বন্দি করবি তোরা? সে ক্ষমতা আছে তোদের? হ্যাঁ, মরবি, সব কটা মরবি। আমার সাধনায় ব্যাঘাত ঘটানোর ফল না হাড়ে হাড়ে টের পাবি তোরা। তান্ত্রিক সেদিন রীতিমতো হুমকি দিয়ে গেছিল। পরে আমরা ওই বাচ্চা মেয়েটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিই। ওই গ্রামেই বাড়ি ছিল তার। রূপম এবার থামল। আমার অনুমান ভুল ছিল না তার মানে। ওই পিশাচ তান্ত্রিকই তার প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, তারপর ওই তান্ত্রিকের কি শাস্তি হয়েছিল জানেন? প্রশ্ন করলেন ডক্টর সত্যজিৎ। ইন্দ্রনীল তো বলেছিল তান্ত্রিকের কঠোর শাস্তির ব্যবস্থা করবে। তারপর আমরাও কলকাতায় ফিরে আসি আর নিজেদের কাজে বিজি হয়ে পড়ি। এই ব্যাপারটাও মাথা থেকে বেরিয়ে যায় আমাদের। আর কোনো ক্রিমিনালের কি শাস্তি হলো তা নিয়ে এত মাথা ঘামাও কেন বলুন? আচ্ছা, ইন্দ্রনীল বাবুর নাম্বার আছে নিশ্চয়ই আপনার কাছে। আপনি কাইন্ডলি কল করে জানতে পারবেন ওই তান্ত্রিকের কি সাজা হয়েছিল। আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি ওকে কল করে নিচ্ছি। রূপম ইন্দ্রনীলের নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ কথা বিনিময় করে ফোন রাখতেই রূপমের মুখে নেমে আসে যেন গভীর দুঃখের ছায়া। কি হলো রূপমবাবু, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? ইজ এভরিথিং অলরাইট? উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলেন সত্যজিৎ। ডক্টর,
ইন্দ্র আর নেই ডক্টর। আজ সকালেই নাকি আচমকা হার্ট ফেল করে ওর মৃত্যু হয়। হতাশ হয়ে কথাগুলো বলে গেল রূপম। হোয়াট? ও মাই গড! রূপম বাবু, কিছু বুঝতে পারছেন? আপনার বন্ধুর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। ওই তান্ত্রিকের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। আমার বিশ্বাস সেদিন ইন্দ্রনীল বাবুর সাথে যারা যারা ছিল তাদের সবারও একই পরিণতি হয়েছে বা হতে চলেছে। আর সেদিন যে গ্রামবাসীরা আপনাদের সাহায্য করেছিল তাদের জীবনেও এরকম একটা বিপর্যয় নেমে এসছে। এখন বুঝতে পারছেন তো আপনাদের একটা ছোট্ট প্রতিবাদ কত বড় একটা বিপদ ডেকে এনেছে। বিশ্বাস করুন ডক্টর, আমরা ঘৃণা করে বুঝতে পারিনি ওই সেদিনে একটা ওই প্রতিবাদের জন্য এত কিছু হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন তো, ঘটনা ঘটেছিল তাও ওই 3-4 বছর আগে। এখন এতদিন পর ওই তান্ত্রিক হঠাৎ কেন প্রতিশোধ নিচ্ছে? দেখুন, সেটা বলা মুশকিল, তবে এই ধরনের তান্ত্রিকরা কিন্তু বিশেষ তিথি মেনে চলে। কিছু বিশেষ তিথিতে কিছু বিশেষ বিশেষ শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব। হয়তো তান্ত্রিক এতদিন ধরে অপেক্ষা করেছে সেই বিশেষ তিথির জন্য। এখন আমাদের কি করণীয় ডক্টর? আমাদের কি ওই বুড়িকালীর মন্দিরে গিয়ে তান্ত্রিকের মুখোমুখি হওয়া উচিত? ব্যাপারটা অত সহজ নয় রূপম বাবু। ওই মন্দিরে গিয়ে কোনো লাভ হবে না। যতক্ষণ ওই তান্ত্রিক নিজে চাইছে ততক্ষণ ওর নাগাল পাওয়া অসম্ভব। ওই ঘটনার দিন আপনারা তাকে ধরতে পেরেছিলেন কারণ সেদিন সে অসতর্ক ছিল, কিন্তু এখন সে যথেষ্ট সজাগ এবং প্রতিশোধের আগুন তার মনে। আমার ধারণা এখন সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। হয়তো সে তার পাঠানো পিশাচের মাধ্যমে এখানে কি ঘটছে না ঘটছে সব জানতে পারছে। তাহলে ডক্টর, কি উপায় এখন? ওই পিশাচের হাত থেকে কি সঞ্চিতাকে বাঁচানো যাবে না? যাবে, তবে একটু ঝুঁকি নিতে হবে। একটা বিশেষ পুজোর আয়োজন করতে হবে, তবে সেটা সঞ্চিতা দেবীকে না জানিয়ে। আর কোনোভাবে সেই পুজোতে সঞ্চিতা দেবীকে নিয়ে যেতে হবে আপনাকে। পুজো? এইসব পুজো অর্চনার ব্যাপারে তো আমি কিছুই জানি না। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, যদি আপনি এই ব্যবস্থাটা করতে পারেন। বেশ, তাই হোক, তবে আমি সমস্ত আয়োজন করে দেব। নার্ভাস হয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে রূপম। মনটা ভীষণ অস্থির হয়ে আছে আজ। অভ্যস্ত হাত যেন তার বারে বারে কেঁপে যাচ্ছে। পাশের সিটে বসে সঞ্চিতা। বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। আজ সঞ্চিতাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের করে এনেছে রূপম। কিছুতেই আসতে চাইছিল না। অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করাতে পেরেছিল ওকে রূপম। বলেছিল, চলোই না সঞ্চিতা, কতদিন আমরা লং ড্রাইভে যাইনি বলো তো, আজ একটু লং ড্রাইভে যাই, তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আগে হলে সঞ্চিতা উৎসাহে ফেটে পড়ত, কিন্তু এখন শুধুমাত্র নিরুত্তাপ দৃষ্টি নিয়ে ভাবলেশহীনভাবে তাকিয়েছিল সঞ্চিতা রূপমের দিকে। আসলে আজ রূপম চলেছে ডক্টর সত্যজিৎ গাঙ্গুলির বাড়ি। আজই সেই বিশেষ পুজোর আয়োজন করেছেন তিনি নিজের বাড়িতে। কে জানে আজ আদেও উনি কোনো সুরাহা করতে পারবেন কিনা। রূপম বারবার সঞ্চিতাকে লক্ষ্য করে যাচ্ছিল। ওর মধ্যে থাকা পিশাচ জেগে উঠলেই মুশকিল। সত্যজিতের বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়িটা। তারপর সঞ্চিতাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল রূপম। বাইরের হলেই সমস্ত আয়োজন করা হয়েছে পুজোর। বাড়ির ভেতরে পা দেওয়া মাত্রই সঞ্চিতার শরীরে কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো লক্ষ্য করল রূপম। মাটিতে যেন নিজের পা রাখতেই পারছে না ও। পা ফেললেই তড়িৎ পৃষ্ঠ হওয়ার মতো ঝাঁকুনি লাগছে ওর শরীরে। রূপম বুঝতে পারছে এসব ওর ভেতরে থাকা পিশাচের জন্যই হচ্ছে। খুব শক্ত ধরে রয়েছে রূপম সঞ্চিতার হাতটাকে। একটু পরেই ডক্টর সত্যজিৎ সেখানে এসে উপস্থিত হলেন। তবে আজ তাকে আর ডক্টর বলা যায় না। ওনার পরনে ধুতি, গায়ে চড়ানো নামাবলী, কপালে সিঁদুরে তিলক। সত্যজিৎকে ওই পোশাকে দেখে রূপম নিজেই প্রথমে অবাক হয়ে গেছিল। আসুন আসুন, আপনারা এখানে বসুন। দুটো আসনের দিকে নির্দেশ করে বললেন সত্যজিৎ। সত্যজিতের কথা মতো আসনে গিয়ে বসল রূপম। সঞ্চিতাকেও বসালো পাশের আসনে।
পুজো শুরু করলেন সত্যজিৎ। মন্ত্র উচ্চারণ আরম্ভ করলেন, সাথে সশব্দে বাজাতে লাগলেন ঘণ্টাটা। সারা ঘর ভরে উঠেছে ধূপ আর ধুনোর ধোঁয়ায়। সঞ্চিতা আর স্থির থাকতে পারল না। মুখ দিয়ে গোঁ গোঁ শব্দ ভেসে আসছে ওর। লাফিয়ে পালাতে চাইছে ও সেখান থেকে, কিন্তু রূপম ওকে ধরে রেখেছে শক্ত করে। পুজো যত এগোতে থাকলো ততই সঞ্চিতার ছটফটানি আরও বেড়ে যেতে লাগলো। ওর সারা শরীরে যেন জ্বালা ধরিয়ে দিচ্ছে কেউ। একটা সময় পর সঞ্চিতা হুঙ্কার ছেড়ে লাফ দিল একটা। রূপমের শক্ত বাঁধন নিমেষে আলগা হয়ে গেল। সঞ্চিতার চুলগুলো এলোমেলো হয়ে উঠেছে। মুখের কি অদ্ভুত বিকৃতি! সঞ্চিতার ওই রূপ দেখে রূপম ভয় পেয়ে গেল। ওর ভেতরের পিশাচ জেগে উঠেছে। সঞ্চিতা রূপমের জামার কলার ধরে ওকে শূন্যে তুলে ধরলো, তারপর এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল ওকে। শয়তান, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমাকে শেষ করবি? পারবি না, পারবি না। তার আগেই আমি তোদের শেষ করে দেব। অদ্ভুত স্বরে কথাগুলো বলে গেল সঞ্চিতা। ও বলল না, আসলে ওই পিশাচি বলে উঠল। সঞ্চিতার আঘাতে রূপম বেশ আঘাত পেয়েছে। মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। এত কিছুর মধ্যেও নিজের পুজো থামাননি সত্যজিৎ। আরও জোরে জোরে মন্ত্র পড়ে চলেছেন তিনি। মুখ দিয়ে বিকট একটা আওয়াজ করে এবার সঞ্চিতা তেড়ে গেল সত্যজিতের দিকে। দৌড়ে গিয়ে সত্যজিতের গলা চেপে ধরল সঞ্চিতা। শ্বাসরোধ হয়ে আসার উপক্রম হলো সত্যজিতের। হাতে কমণ্ডুল নিয়ে তৈরি ছিলেন সত্যজিৎ। সেই কমণ্ডলুর মধ্যে ভরা ছিল মন্ত্রপুত জল। এবার সেই জল সঞ্চিতার শরীরে ছিটিয়ে দিলেন তিনি। একবার না, বারবার ছেটাতে লাগলেন। সাথে সাথে সঞ্চিতার শরীর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়ার মোড়া একটা অবয়ব। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সঞ্চিতা। সত্যজিৎ দ্রুত সেই ধোঁয়ার অবয়বকে কমণ্ডুলের মধ্যে বন্দি করে নিলেন। তারপর সেটাকে ঢাকনা দিয়ে চেপে বন্ধ করে তুলে রাখলেন ঠাকুরের সিংহাসনে। তারপর সঞ্চিতার কাঁধে বেঁধে দিলেন একটা রক্ষা কবচ। সঞ্চিতার যখন জ্ঞান ফিরল, ও তখন বিছানায় শুয়ে। ধীরে ধীরে চারপাশে তাকিয়ে দেখল সঞ্চিতা এটা ওর ঘর নয়। ওর সামনে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বসে রয়েছে রূপম। তার পাশে বসে রয়েছেন ডক্টর সত্যজিৎ। তবে উনি এখন পুজোর বেশ ত্যাগ করে সাধারণ পোশাকেই রয়েছেন। আমি 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 কোথায়? দুর্বল কণ্ঠে কোনো মতে বলে উঠল সঞ্চিতা। আপনি আমার বাড়িতেই রয়েছেন সঞ্চিতা দেবী, বলে উঠল সত্যজিৎ। আচ্ছা, এখন কেমন লাগছে বলুন তো? শরীরটা একটু হালকা লাগছে কি? হ্যাঁ, আগের মতো একইভাবে উত্তর দিল সঞ্চিতা। গুড। এখন তাহলে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন, আমরা বাইরের ঘরে গেছি। সত্যজিৎ আর রূপম বাইরের ঘরে চলে গেলেন। বাইরে এসে সত্যজিৎ রূপমকে বললেন, নাও শি ইজ অল রাইট, শি ইজ আউট অফ ডেঞ্জার রাইট নাও। তবে শরীরটা এখন বেশ দুর্বল রয়েছে সঞ্চিতা দেবীর, তাই কিছু ওনার মেডিসিন চলবে। তবে রূপমবাবু, বিপদ যে একেবারে কেটে গেছে এই কথা নিশ্চিতভাবে বলতে পারছি না। তাই পিশাচকে আমি বন্দি করে ফেলেছি। সঞ্চিতা দেবীর হাতেও একটা রক্ষা কবচ বেঁধে দিয়েছি আমি। খেয়াল রাখবেন কিন্তু, হ্যাঁ, কোনো অবস্থাতেই যেন ওই রক্ষা কবচ উনি না খোলেন। তবে আপনিও কিন্তু সম্পূর্ণ বিপদমুক্ত নন। ওই পিশাচতান্ত্রিকের আপনার ওপরেও কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে, তাই আপনি একটু সাবধানে থাকবেন। এত তাড়াতাড়ি আমি মাত্র একটি রক্ষা কবচের ব্যবস্থা করতে পেরেছি। আপনার জন্য রক্ষা কবচ তৈরি করা হয়ে ওঠেনি আর আমার। আপনি চিন্তা করবেন না, আমি সাবধানেই থাকবো। আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি, কালই আমরা মুম্বাই শিফট করছি। ইচ্ছা আছে ওখানেই পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়ার, উত্তর দিল রূপম। বেশ, ভালো থাকবেন। মুম্বাইয়ের ফ্লাইট ঠিক সময়তেই ল্যান্ড করেছে। লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরোলো রূপম আর সঞ্চিতা। আচ্ছা রূপম, এখান থেকে আমরা কোথায় যাব এখন? প্রশ্ন করলো সঞ্চিতা। ওর প্রশ্নে ওর দিকে ফিরে তাকালো রূপম। এখন ওকে অনেক বেশি ঝরঝরে লাগছে। এতদিন পর যেন আবার সঞ্চিতাকে ফিরে পেয়েছে ও। মৃদু হেসে উত্তর দিল, এখান থেকে আমরা মিস্টার দুবের বাংলোতে যাব। মিস্টার দুবেকে চেনো তো? বিখ্যাত প্রডিউসার। ওনার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক।
ওনার প্রোডাকশনের বেশ কয়েকটি কাজও আমি করেছি। ওনাকে আমি আমার ক্রাইসিসের কথা জানাই। উনি বলেন মুম্বাইতে ওনার একটা বাংলো আছে, এমনি ফাঁকাই পড়ে আছে বাংলোটা, তাই উনি ম্যাক্সিমাম টাইমে বিদেশেই থাকেন। উনি আমাকে বললেন আমরা ওনার বাংলোতে যত ইচ্ছে থাকতে পারি, তাই মুম্বাইতে যতদিন না নিজেদের ফ্ল্যাট পাচ্ছি ততদিন মিস্টার দুবের বাংলোতেই থাকবো আমরা। কিন্তু উনি তো বলেছিলেন লোক পাঠাবেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। কই কাউকে তো দেখছি না। আচ্ছা তুমি এখানে একটু দাঁড়াও, ঠিক আছে? আমি চট করে গিয়ে দেখে আসি মিস্টার দুবের লোক আছে কিনা। না, ওনাকে তো ফোনেও পাচ্ছি না। কথাগুলো বলে এগিয়ে গেল রূপম। সাহেব আসেন, আমার সাথে আসেন। পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল রূপম। পেছন ঘুরতেই ও দেখল একজন লম্বা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে সেখানে, পরনে তার ধুতি আর পুতুয়া। আপনাকে কি মিস্টার দুবে পাঠিয়েছেন? জিজ্ঞাসু চোখে প্রশ্নটা করল রূপম। লোকটা ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, এইরকম একটা লোককে মিস্টার দুবে পাঠিয়েছেন। ভেবেই একটা খটকা লাগলো রূপমের, তবে মুখেও কিছু বলল না। তাড়াতাড়ি সঞ্চিতাকে ডেকে নিয়ে গেল রূপম। লোকটার সঙ্গে গাড়ি রয়েছে। আপনাকে দেখে তো বাঙালি মনে হচ্ছে, তা কি নাম আপনার? লাগেজগুলো গাড়িতে তুলতে তুলতে প্রশ্ন করলো রূপম লোকটার উদ্দেশ্যে। রূপমের প্রশ্নে লোকটার মুখে খেলে গেল একটা অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে উত্তর দিল, বিশম্বর। আমার নাম বিশম্বর। শেষ হলো প্রথম গল্প, ঈপ্সিতা মিত্রর লেখা পিশাচ তান্ত্রিকের গল্প। এখন আপনারা শুনবেন পল্লব চক্রবর্তীর লেখা জিরেনতলার অশরীরী। আজকে যে ঘটনার কথা বলবো সেটা মনে করলে আজও আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। নিজের জীবনের এই বিরল অভিজ্ঞতার কথা কোনোদিনও ভুলব না। যাই হোক, আসল গল্পে আসা যাক। আমি ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিলাম, তাই জন্য অনেক বকুনিও খেয়েছি বড়দের কাছে। বাড়িতে কিংবা স্কুলে সব জায়গায় কম বেশি দুষ্টুমি চলত। তবে পড়ালেখায় ছিলাম খুব চৌকস। তবে বদমাইশির জন্য মাঝে পিঠে বেতের বাড়ি পড়ত। রোজ স্কুল থেকে ফিরে কিছু না খেয়ে একটু বিশ্রাম করেই দৌড়তুম বাড়ি থেকে একটু দূরে জিরেনতলার মাঠে। সব বন্ধুরা আসতো আর জমিয়ে খেলা হতো একেবারে সন্ধে অবধি। কত রকমেরই খেলা না হতো, ক্রিকেট, ফুটবল, ডাঙ্গুলি, আরও অনেক কিছু। তবে সমস্যা ছিল একটাই, সন্ধ্যা হলেই ওই জায়গাটায় পুরো শুনশান হয়ে যেত। এতটাই নির্জন আর জনমানবহীন। তবে ভুতুড়ে বদনাম ছিল না তাও বলা যাবে না। এলাকার অনেক চাষি ওই মাঠ দিয়ে বাড়ি ফেরার সময় ভয়ও পেয়েছে একাধিকবার। যাই হোক, সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন। আমাকে দেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এতক্ষণ কোথায় ছিলে? বললাম, খেলতে গেছিলাম জিরেনতলায়। বাবা বললেন, জিরেনতলায়? কতবার বলেছি না ওইখানে যাবে না, খেলার তো কত জায়গা আছে। মা বলেন, বাচ্চা মানুষ, একটু গিয়েছে তাতে কিছু হবে না, তাছাড়া সব বন্ধুরাই ছিল ওখানে। পাশের ঘর থেকে ঠাম্মা এসে বলে, ওই জায়গাটা ভালো নয়, ওইখানে না গেলেই ভালো। আমি মনে মনে ভাবলাম কি আছে ওই জায়গায়। পরের দিন স্কুল থেকে বাড়ি ফিরছি, সেই সময় আমার বন্ধু চিকু বলে উঠল, মাঠ ধরে তাড়াতাড়ি বাড়ি যাই। আমি বললাম, কিছুটা গেলে জিরেনতলায় মাঠ পড়বে। ও বলল, তাতে কি, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আমি বললাম, না যাব না, তবে ওর জোড়াজুড়ির চোটে শেষে গেলাম। কিছুটা এসে জিরেনতলার মাঠ, ওখানে পৌঁছে দেখি কি নির্জন মাঠ মাইরি, পুরো শুনশান, যেন ধুধু প্রান্তরে জনমানবহীন মৃত্যুপুরী। আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। কিছুটা এসে পাশ ফিরে দেখি ও নেই। আমি ভয় পেয়ে গেলাম, জোরে জোরে ওর নাম ডাকলাম, কেউ নেই। চিন্তায় আমার শরীর ঘামে ভিজে গেছে। অমনি পেছন থেকে কাঁধে হাত। ভয়ে পিছনে ঘুরতেই দেখি চিকু। বললাম, কিরে, কোথায় গেছিলি? ও বলল, তোর সাথে মজা করছিলাম।
আমি বললাম, এই রকম মজা কেউ করে? ও বলল, রাগ করিস না। তারপর দুজনে বাড়ি ফিরলাম। রাতে কাকা অফিস থেকে ফিরতেই ছুটে ওর ঘরে গেলাম। বললাম, কিছু কথা আছে। কাকা বলল, কি ব্যাপার রে, মুখখানা চিন্তায় ভরে আছে? আমি বললাম, সেই রকম কিছু না। কাকা বলল, না না, কিছু তো একটা আছেই। স্কুলে বকা শুনেছিস? নাকি মা কিছু বলেছে? নাকি পড়াশোনা সংক্রান্ত কিছু? আমি বললাম, আরে ওইসব কিছু না। কাকা বলল, বনিতা ছেড়ে খোলসা করে বল দেখি বাবু, কেন ভর সন্ধেবেলায় সাসপেন্স তৈরি করছিস? তাড়াতাড়ি বল। আজকে একটু ক্লাবে যাব, মিটিং আছে, সামনেই দুর্গাপুজো, অনেক কাজ, বুঝলি? আমি বললাম, আচ্ছা চিড়েন তলায় কি ঘটেছিল? এমন কি আছে ওখানে? কাকা বলল, কেন রে, হঠাৎ এই প্রশ্ন? আমি বললাম, ওখানে খেলতে যাওয়ার জন্য খুব বকা শুনেছি, বাবাও ওখানে যেতে নিষেধ করছেন। কাকা বলল, ধুর বোকা, এতে এত চিন্তা করছিস কেন? আচ্ছা আচ্ছা, কাল থেকে ক্লাবের মাঠে যাস। আমি গম্ভীরভাবে বললাম, বলো না ওখানে কি আছে? কাকা বলল, না না, তেমন কিছু নয়। আমি বললাম, দেখো কাকা, আমাদেরও এগুলো জানা উচিত, তুমি না বললে আমি কোনোদিন খেলতে যাব না। শেষে অনেক জোরাজুরির পর কাকা বলল, শোন তাহলে। ওই মাঠের ধারে বড় ঝিল দেখেছিস তো? আমি বললাম, হ্যাঁ। ওখানে একসময় কত ছেলেপুলে স্নান করতো, মাঠে খেলতো, গাছ থেকে আম পাড়তো। আমরাও ছোটবেলায় স্কুল থেকে ফিরে ওইখানে যেতুম, কতই না মজা করতাম। হঠাৎ ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক ঘটনা? কি সে ঘটনা? একদিন ভরা দুপুরবেলায় গ্রামের একজন মাঝবয়সী মহিলা স্নান করতে আসেন। ঝিলের ধারে বসে স্নান করছিলেন। সেই মহিলা কোনো কারণে জলে ডুবে মারা যায়। কিভাবে মারা গেছিল কেউ জানে না। 10 দিন পর ঝিলের ধারে ওনার লাশ পাওয়া যায়, মরে সাদা কাঠ হয়ে পড়েছিল। পুলিশ অনেক তদন্তের পর কিছু বার করতে পারেনি। আমি বললাম, তারপর কিছু ঘটেছিল? কেউ কি ভয় পেয়েছিল? কাকা নিস্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর তার চোখ দুটো জলে ভরে গেল। একটু শান্ত হয়ে কাকা বলতে শুরু করলো, বছরখানেক আগে আমাদের পাড়ার খোকন ঝিলে মাছ ধরতে যায়। ওর হঠাৎ চিৎকার শুনতে পায় অনেকে। দৌড়ে এসে দেখে খোকন ঝিলের ধারে পড়ে ছটপট করছে। আমিও ছিলাম ওখানে। জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। ও কাতরাতে কাতরাতে ঝিলের দিকে তাকিয়ে নিথর হয়ে যায়। পরে ওকে আর বাঁচানো যায়নি। শুনে আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম। কাকা বলল, তাই ওইখানে যেতে নিষেধ করা হয়। তোরা ছোট্ট মানুষ, তোরা ক্লাবের মাঠে খেল, ভুল করেও একা কোনোদিন ওখানে যাস না। আমি বললাম, ঠিক আছে। পরের দিন বিকেলে আর ওখানে খেলতে যাইনি। তবে মনের মধ্যে এই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। এই রকম করে বেশ কিছুদিন পার হলো। আমি ওই সব ভয়াবহ ঘটনা ভুলে গেলাম। গরমের ছুটি পড়ে গেল। শেষ দিন দুপুরে আমি স্কুল থেকে ফিরছিলাম। খুব গরম পড়েছিল সেই দিন। কিছুটা এসে নরেন বিশ্বাসের বাগানে বসলুম। একটু বসে উঠতে যাব, দেখি বয়স্ক একজন লোক দাঁড়িয়ে। বললেন, কোথায় যাবে খোকা? আমি বললাম, পাশের গ্রামে আমার বাড়ি, স্কুল থেকে ফিরছি। বললেন, চলো, সামনে আমার বাগান, একটু আম খেয়ে তারপর যেও। আমি রাজি হচ্ছিলাম না। মা বলেছিলেন অপরিচিত কারোর থেকে কিছু না খেতে। অবশেষে ভাবলুম যাওয়ার পথেই ওর বাগান, একটু দাঁড়িয়ে চলে যাব। এই গরমে আম তো চলতেই পারে। গেলাম ওর সাথে। কি সুন্দর বাগান, গাছগুলো ফলে ভরা। লোকটা বলল, খোকা তুমি বসো, আমি পেরে দিচ্ছি। এই বলে চোখের নিমেষে দুটো আম আমার সামনে এনে বলল, এই নাও। আমি অবাক হলাম, তবে কিছু বললাম না। আমি নিয়ে বললাম, আচ্ছা আমি যাচ্ছি। এই বলে সোজা এগিয়ে এলাম।
কিছু এসে আমি ওই জায়গাটা চিনতে পেরেছি। এই তো জিরেনতলার মাঠ। তখন ভরা দুপুর, আর কি শুনশান মাঠ, জনমানব নেই, যেন মৃত্যুপুরী। ভাবলুম তাড়াতাড়ি চলে যাই, এই বলে জোর পায়ে হাঁটতে লাগলাম। কিছুটা এসে হঠাৎ করেই চোখে পড়ল ঝিলের ধারে কেউ বসে আছে। একটু এগিয়ে গেলুম, দেখলাম একটা লোক যেন বসে কি করছে। আমি যে খুব ভীতু তা নয়, বললাম, কি করছেন? আরে ঝিলের পরে ডুবে যাবেন। কিন্তু উনি সাড়া দিলেন না। আর দুই একবার জিজ্ঞেস করলাম। অবশেষে ওই লোকটি আমার দিকে ফিরল, আর ওকে দেখে আমি অবাক। এ তো সেই লোকটি যে বাগানে নিয়ে গেছিল আমাকে, যে আম দিল আমাকে। এখানে এত তাড়াতাড়ি এলো কিভাবে? বললাম, আপনি এখানে কি করে এলেন? হা হা করে হেসে উঠল সে। আমার গাটা কাঁটা দিয়ে উঠল। ফ্যান ফ্যানে গলায় বলল, আমি এখানেই থাকি খোকা বাবু। মানে? ও বলল, এটাই আমার ঘর। কি হাসি! পরক্ষণে আমার মনে পড়ল কাকার সেই কথাগুলো, সেই জেলের কথা, আর শরীর ঠান্ডা হয়ে আসছে আমার। ভয়ে আমি পাথর হয়ে গেছি। মুখ তুলে দেখি আর কেউ নেই ওখানে। ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি। হঠাৎ দেখি চিকু দাঁড়িয়ে। আমি বললাম, তুই স্কুলে যাসনি আজকে তুই? ওর মুখে কোনো কথা নেই, যেন একটা পাথর দাঁড়িয়ে। ও আঙুল উঁচিয়ে পাশের গাছটার দিকে দেখালো আমাকে। আর যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। দেখি একটা মহিলার কঙ্কাল গাছে বসে পা দোলাচ্ছে, আর অট্ট হাসি হাসছে। ভয়ে চোখ ফিরে দেখি চিকু নেই। বুঝলাম কাকা একটাও মিথ্যে বলেনি। আর একটুও না দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে ছুটলাম আমি। সোজা দৌড়ে এসে বাড়ির উঠোনে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই আমার। পরে এইসব কথা বাড়ির লোকে শুনে অবাক। বাবা আর কাকা তো বকলেন খুব। তারপর কোনোদিন আমি ওইদিকে যাইনি। স্কুল থেকে বাড়ি ফেরার পথ ছিল বড় রাস্তা। আর একটা জিনিস তো জানলেনই না, চিকুর কি হয়েছিল। পরে শুনেছিলাম ও নাকি মিসিং, ওকে খুঁজে পাওয়া যায়নি। আসলে আমি তো জানি ওকে জিরেনতলার অশরীরীরাই নিয়ে গেছে। সত্যিই কি আছে ওখানে? জানতে হলে আসুন না একদিন। ওই মাঠ আজও আছে আমার গ্রামে। আসবেন নাকি? শেষ হলো আজকের ব্যাক টু ব্যাক দুটো গ্রাম বাংলার ভূতের গল্প। গল্প দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প আসছে 20 তারিখ ঠিক রাত 10টায়। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।